হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক। সঞ্জয় রায় যে কথাগুলো বলছে যে হুম বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে, ডিসিডিডি স্পেশাল ফাঁসিয়েছে, এখন একজন অভিযুক্ত, সে সরাসরি সে অভিযুক্ত, কলকাতা পুলিশ এবং সিবিআই দুজনের তরফ থেকে সে সরাসরি অভিযুক্ত, বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত চলছে, কিন্তু সঞ্জয় রায় যে সরাসরি অভিযুক্ত তাতে কোনো সন্দেহ নেই। এবার সঞ্জয় রায় এতদিন সে পুলিশ কাস্টাডিতে বা জেল কাস্টাডিতে থাকা অবস্থায় সে সিবিআই কে কিছু বলেনি, সে হুম আদালতে কিছু বলেনি। সে হঠাৎ করে জেলের বাইরে, সে মানে আদালতের বাইরে এসে প্রিজন ভ্যান থেকে লোককে বলছে, তার দুটো কারণ হতে পারে। এক, যে এটা একটা যে ওয়েল স্ক্রিপ্টেড, এটা তো আমরা সবাই দেখেছি যে এটা নিছক একটি হত্যাকাণ্ড নয়, এটা হুম একটা বৃহত্তর ষড়যন্ত্র, তার সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে সীমাহীন দুর্নীতি জড়িয়ে রয়েছে, সর্বোচ্চ প্রশাসন এবং সর্বোচ্চ মহলের সরাসরি যোগসাজশ। না হলে একজন শুধু সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে পশ্চিমবঙ্গের পুরো প্রশাসন ঝাঁপিয়ে পড়ছে। আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে এরকম রয়েছে যে কপিল সিব্বলের মতো এত সিনিয়র, এত কস্টলিয়েস্ট আইনজীবী দিনের পর দিন 20-25 জন সহযোগী নিয়ে লড়ে যাচ্ছেন তার কেস সুপ্রিম কোর্টে। তো এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে শুধু একমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এর জন্য দায়ী নয়, এর পেছনে অনেক কিছু রয়েছে, সেটা লুকানোর চেষ্টা করানো হচ্ছে। এখন হুম সেই জায়গায় সঞ্জয় হঠাৎ করে বিনীত গোয়েলের নাম, ডিসিডিডি স্পেশালের নাম বলছে, তো দুটো অর্থ হতে পারে। এক, এটাকে গুলিয়ে দেওয়া, জনমানুষে বিভ্রান্ত তৈরি করা, কারণ সে কিন্তু সিবিআই এর কাছে কোনো জবানবন্দি দিয়েছে কিনা আমি জানি না, হুম আদালতে কিছু বলেছে কিনা তাও জানি না, কারণ আদালতে ইন ক্যামেরা ক্রস এক্সামিনেশন এবং কাজ চলছে, সেখানে সাধারণ মানুষ বা সংবাদ মাধ্যমের কোনো প্রবেশাধিকার নেই। হুম এক হতে পারে জনগণকে বিভ্রান্ত করার জন্য বলছে, দ্বিতীয় হতে পারে সে এখন হয়তো বুঝতেও পারছে যে আমাকে যে আশ্বাস দিয়ে, কোট আনকোট আশ্বাস দিয়ে আনা হয়েছিল, যে সর্বোচ্চ মহল থেকে, যে যেরকম ভাবে আমরা কেসটাকে সাজিয়েছি এ কেস তোকে টিকবে না, আর তারপর তোমার জন্য আমরা শ্রেষ্ঠ আইনজীবীদের দাঁড় করাবো, তুমি নিশ্চিন্তে বেরিয়ে আসবে। এখন মানুষের যে ক্ষোভ, যে বিদ্রোহ, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের একটা বলির পাঠা দরকার, তুমি সেটা হিসেবে কাজ করো। এখন হয়তো সে বুঝতে পারছে যে আমি খুব বাজেভাবে ফেঁসে গিয়েছি, আমার মৃত্যুদণ্ড ছাড়া আমার কাছে তো আর কিছু পাবো না। হতে হুম পারে সেই ভয়ে বলছে, হতে পারে সে জেল হাজতে থাকার সময় বা সিবিআই কে আগে বলেনি, সেটা একটা প্রাণের ভয় হতে পারে, আগে ভেবেছিল, একটা আশা ছিল যে তাকে বাঁচিয়ে দেওয়া হবে। কারণ হুম এটা তো এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বহু বছর আগে, সম্ভবত 8-এর দশকে, হুম ডিসি পোর্ট বিনোদ মেহতা হত্যার যে মূল অভিযুক্ত ছিল ইদ্রিসকে থানার মধ্যে, জেলের মধ্যে পিটিয়ে মেরে ফেলা হয় হুম রহস্যজনক ভাবে, এবং তার কোনো কিন্তু এখনো অব্দি কোনো কুল কিনারা হলো না যে কারা মারলো, কারা মূল অভিযুক্তর মুখ বন্ধ করে দিল। তো হতে পারে এরা তো অপরাধী, এদের কাছে ইতিহাসটা ভালো জানা থাকে, তো সে হুম আরেকটা ইদ্রিস হতে চায়নি, সেজন্য মুখ বন্ধ করেছিল। যখন দেখছে যে আমার ফাঁসি হবেই, আমি সেই হুম দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং আমাকে যারা যা আশ্বাসন দিয়েছিল সেগুলো রাখেনি, তখন মুখ খুলেছে। হুম অথবা সে জনগণকে বা তদন্ত প্রক্রিয়া তো বিভ্রান্ত হবে না, সংবাদ মাধ্যমের মানুষকে, বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা বলেছে। তো হুম এখন সেটা প্রথম দিকে হয়তো পুলিশ বোঝেনি যে এরকম ভাবে রিভল্ট করবে, বা হতে পারে সেটাও একটা চিত্রনাট্য প্ল্যান। তার পরের দিন থেকে তাকে দেখা যাচ্ছে কালো কাচ ঘেরা বুলেট প্রুফ, যেখানে সন্ত্রাসবাদীদের নিয়ে যাওয়া হয় যে সমস্ত স্করপিওতে, যাতে সন্ত্রাসবাদীরা বাইরের লোকের সঙ্গে কমিউনিকেট করতে না পারে, সেই হুম রকম ভাবে এরকম ভিভিআইপি বানিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো হুম এগুলো তামাশা বাংলার মানুষ দেখছে। এন্ড অফ দ্য হুম ডে ওটাই যে অভাগা বিচার পাবে কিনা। তবে আমার তো সন্দেহ ছিল, এখনো আছে, যে শেষ পর্যন্ত এই ধর্ষণ এবং হত্যার কতটা বিচার হবে আমার সন্দেহ রয়েছে, এখনো সেই সন্দেহ রয়েছে। হুম আহ ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা অর্জুন সিং তিনি একটা ভয়ঙ্কর দাবি করেছেন যে চেয়ারে নাকি স্প্রে করা থাকবে রাশিয়ান বিষ, আর সেটা শরীরে ঢুকলে কয়েক মাসের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করবে এবং তারপরে স্বাভাবিকভাবে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মানুষ মারা যাবে, এরকম একটা ভয়ঙ্কর দাবি করেছেন অর্জুন সিং।
একটা প্রশ্ন আপনাকে করতে ইচ্ছে করছে এখানে দাঁড়িয়ে, যে এরকম আমরা সিনেমাতে বহু জায়গায় দেখেছি যে এরকম সিক্রেট সার্ভিস বা এজেন্টরা তাদের মুখ থেকে এরকম গল্প শোনা যাচ্ছে বা সেখানে দেখানো হচ্ছে যে এরকম ধরনের ভয়ঙ্কর মারণাস্ত্র, মানে ঠিক মারণাস্ত্র বলা চলে না, কিন্তু তারপরেও এমন কিছু প্রয়োগ করা হচ্ছে, বিষের প্রয়োগে মানুষ মরে যাচ্ছে অথচ তার কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। এটা মানে অর্জুন সিং যে দাবিটা করেছেন তার সঙ্গে যেন ঠিক সেই চিত্রনাট্য মিল পাওয়া যাচ্ছে। আপনি বিশ্বাস করেন যেটা ঠিক হতে পারে? এখন আমি এইসব ব্যাপারে তো মন্তব্য করাটা নিতান্তই বাতুলতা হবে, কারণ অর্জুন সিং এর মতো মানুষ কি বলছে তার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া তো আমার কাজ নয়। তবে হ্যাঁ, যেটা বললো সেটার অস্তিত্ব বা সেটা তো রয়েছে ইতিহাসে, এটা সিআইএ বহুবার করেছে, কেজিবিও যথেষ্ট কুখ্যাত ছিল তৎকালীন কেজিবি, এবং সিআইএ এসব জিনিস তো অনেক কিছু করেছে। কিন্তু আমার মনে হচ্ছে ওই সিনেমা টিনেমা একটু বেশি দেখছেন আজকাল অবসর সময়, এই সমস্ত উর্বর মস্তিষ্কের কল্পনা। বাট এটা বাস্তব, বাংলায় হবে কি না হবে সেটা আমার পক্ষে বলা অসম্ভব ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুল টাইম পুলিশ মন্ত্রী করবার সওয়াল করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, এবং তার বক্তব্য যে মুখ্যমন্ত্রী আবার চতুর্থবারের জন্য, মানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী 2026 সালে আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, এবং তার সঙ্গে ডেপুটি করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে তার বক্তব্য যে তার নজর এড়িয়ে কোনো অপরাধ সংঘটিত হবে না, পুলিশ মন্ত্রীর নজর এড়িয়ে। এবং হুমায়ুন কবির এই যুক্তিও দিয়েছেন যে অনেক সময় সিএম এতই ব্যস্ত থাকেন যে আমরা ইচ্ছে করলেও তার সঙ্গে যোগাযোগ করতে পারি না, নিজেদের আবেদন নিবেদন করবার মানে নিবেদন করবার ব্যাপারটা সময় মতো পৌঁছতেও পারি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দায়িত্ব নেন তাহলে বাংলার মানুষ অনেক বেশি উপকৃত হবে। কি বলবেন? দেখুন, এই হুমায়ুন কবির যে চরিত্রটি, এটি একটি বেশ অদ্ভুত চরিত্র। উনি তো মাঝে মাঝেই ভয়ঙ্কর সব বিস্ফোরক মন্তব্য করেন। আমি জানি না পশ্চিমবঙ্গ সরকার, তার পুলিশ প্রশাসন বা কেন্দ্রীয় সরকার তারা কেন ব্যবস্থা নেয় না। এখন এই হুমায়ুন কবির উনি জেনে বা না জেনে একটা জিনিস সুস্পষ্ট করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে চূড়ান্ত ব্যর্থ। তার জন্যই উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে চাইছেন। এখন এটা আমরা তো দেখেছি গত 4-6 মাসে যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যে চূড়ান্ত ব্যর্থ, সেটা আরজিকর কেস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থার হাল। এখন ওনারই রাজ্যের, ওনারই দলের একজন বিধায়ক যখন বলছেন যে পুলিশ মন্ত্রী নতুন আসুক স্বরাষ্ট্রমন্ত্রী, সে অভিষেক ব্যানার্জি হোক বা অভিষেক বচ্চন হোক, ব্যাপারটা তো একই। যে তার মানে ওনার দলের বিধানসভার এক সদস্য তিনি আস্থা রাখতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী। আমার মনে হয় ওনাকে কালীঘাটে ডেকে অভিষেক বচ্চনকে জিজ্ঞাসা করা উচিত যে অভিষেক বচ্চন নেই, সরি, এই যে কি নাম বললে, নামও ভুলে অভিষেক যায় এই, বন্দ্যোপাধ্যায়। অভিষেক না না, এই বন্দ্যোপাধ্যায়। এই যে বিধায়কের কথা যেটা আমি হুমায়ুন কথা কবির। বলছি, হুমায়ুন কবির। হুমায়ুন কবির, নামটা কিন্তু খুব ভালো। কবির, কবিরের আমার মনে হয় না মানে সিটে ফোটাও রয়েছে ভক্ত কবিরের অংশ ওনার মধ্যে। বেসিক্যালি তো উনি সমাজ বিরোধী মূলক কথাবার্তা বলেন এবং ভয়ঙ্কর উস্কানিমূলক কথাবার্তা বলেন। তো ওনাকে ডেকে পাঠাক মুখ্যমন্ত্রী, ওনাদের দলেরই বিধায়ক এবং উনি দলের সুপ্রিমো, উনি ডেকে পাঠান, জিজ্ঞাসা করুন। কারণ উনি তো সরাসরি প্রকাশ্যে বলে দিলেন যে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সম্পূর্ণ ব্যর্থ, আমার আস্থা নেই, তার থেকে অভিষেক বচ্চন যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয় সেটা অনেক ভালো হবে। এখন এটা ওদের দলীয় ব্যাপার, এটা তো কিছু বলার কিছু নেই। এখন অভিষেক বচ্চন স্বরাষ্ট্রমন্ত্রী হলে কতটা কি ভালো করবেন আপাত দৃষ্টিতে এক্ষুনি বলা সঠিক হবে না, কারণ উনি কখনো কোনোদিন তো হননি স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু ডায়মন্ড হারবার যে মডেলটা উনি চালিয়েছেন সেই মডেল দেখলে আমরা নিশ্চিতভাবে বলবো আশঙ্কায় রইলাম আশঙ্কাতেও যে বাংলার ভবিষ্যৎ কি হতে চলেছে। না, আপনি এক্ষুনি যেটা বললেন যে মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রীও বটে তার উপর থেকে আস্থা উঠে যাচ্ছে, এবং সেই আস্থাটা হয়তো গোটা দলেরই উঠে যাচ্ছে, কারণ আরজিকর কাণ্ডে যখন ধর্ষণ এবং খুন হলো, এরপরে আবার হঠাৎ করে সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা করা হলো, কলকাতার নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছেই, আবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে, এবং শুধু আন্দোলন স্লোগানে নয়, খোদ শাসক দলের নেতারা এইরকম প্রশ্ন তুলছেন, এবং মেয়র ফিরহাদ হাকিম প্রশ্ন তুলেছেন এ বিষয়ে, সমালোচনা করেছেন, এবং সৌগত রায়ও প্রশ্ন তুলছেন। তিনি বলছেন পুলিশ কি করবে,
কলকাতা শহরে পিস্তল আসছে কিভাবে? বর্ডারে দেখার জন্য কোনো লোক নেই? পুলিশ কাউকে ধরতে পারে না? একই সঙ্গে আরজিকর কাণ্ডে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সৌগত রায়। তিনি বলছেন একজন সিভিক ভলেন্টিয়ার সবার অলক্ষ্যে চারতলায় উঠে গেল কি করে, এ কথাও তিনি বলছেন। মানে তার বক্তব্য যে কেন একটা মেয়ের সঙ্গে এটা হবে, কেন আমরা এগুলো আটকাতে পারি না। তার মানে খোদ মুখ্যমন্ত্রীর দপ্তর নিয়ে প্রশ্ন তুলছেন তারই দলের আরো বড় বড় হেভিওয়েট নেতারা। দেখুন, এটা এখন ওনাদের দলের আভ্যন্তরীণ বিষয়। বাংলার মানুষ কি বলছে তার তো সঠিক প্রতিফলন তো হচ্ছে না নির্বাচনগুলোতে। আর ওনার দলের মধ্যে নিজেরা কি বলা বলি করছেন, নিজেদের ভাগ বাটোয়ারার লড়াই তো শোনা যায় যে এখানে মুখ্যমন্ত্রীর আলাদা গ্রুপ, অভিষেক বচ্চনের আলাদা গ্রুপ, এগুলো তো শুনতে পাওয়া যায়। এখন সে কোন গ্রুপ থেকে কে প্রেসার গ্রুপ তৈরি করছে এটা ওনাদের নিজস্ব ব্যাপার। কিন্তু যদি পশ্চিমবঙ্গের প্রশাসনের কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনেই ভয়াবহভাবে ব্যর্থ, এর কোনো সন্দেহের অবকাশ নেই। এবং এই দুজনের যে সিনিয়র যারা যারা এই দুজন স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যাকে রিপোর্ট করার কথা, সেই মুখ্যমন্ত্রী নিজেও চরমতম ব্যর্থ, এটা তো দেখা যাচ্ছে। এখন তার দলের নেতারা কে কি বলছে তাকে গুরুত্ব দিয়ে কি লাভ আছে? দলের নেতারা প্রেস কনফারেন্সে কেন বলছেন বা জনগণের সামনে কেন বলছেন? নিজের দলের ভেতর কথা বলুন, সে সাহস তো হবে না। তো এখন এই নিয়ে মতামত দেওয়ার কিছু নেই। ভয়াবহভাবে ব্যর্থ বাংলার পুরো প্রশাসন, শুধু স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলে কি হবে, সবাই ব্যর্থ কমপ্লিট। একটা দপ্তর আপনি দেখান যেখানে দুর্নীতির ছোঁয়া নেই, একটা দপ্তর দেখান যে দপ্তরটা সঠিকভাবে কাজ করছে বা মানুষ, বাংলার মানুষ যে নির্বাচনের সময় ভোট বাক্সে তারা কি করছে সেটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু এমনি আপনারা সার্ভে করে দেখুন, বাংলার একটা মানুষও যদি বলে যে কোনো একটা দপ্তরের নাম যে এই দপ্তরের কাজে আমরা সন্তুষ্ট, এটা অ্যাকচুয়ালি জনসেবা দিচ্ছি, পাবেন না। তো এগুলো তো লাভ নেই এখন। বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায় বলছেন যে স্ট্রং অপোজিশন নেই এবং বিজেপি তেমন ভাবে শক্তি সঞ্চয় করতে পারেনি। বিজেপির একজন ফুল টাইম প্রেসিডেন্টও নেই, এছাড়া নানান সাংগঠনিক সমস্যা আছে বিজেপির। তথাগত রায় আগামী দিনে রাজ্য বিজেপি প্রেসিডেন্ট পদে শুভেন্দু অধিকারীকে দেখতে চেয়েছেন, এ বিষয়ে আপনার কি মত? এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক মত, রাজনৈতিক বিষয়। আমার এই ব্যাপারে মন্তব্য করার অধিকার নেই, আমার সে স্পর্ধাও নেই, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু এটা ঘটনা যে বাংলায় বিরোধী রাজনীতি কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যিকারে যদি বিরোধী রাজনীতি থাকতো, যেটা যেরকম ভাবে আমি জানি না লোকে তার কি ব্যাখ্যা করবে, আমি নিতান্তই একজন অরাজনৈতিক ব্যক্তি হিসাবে আমি যেটা কিছুটা বিরোধী রাজনীতি দেখতে পাচ্ছি শুভেন্দু বাবুর কাছ থেকে দেখতে পাচ্ছি, এতে আমার কোনো সন্দেহ নেই, যেটা বলতে আমার কোনো দ্বিধাও নেই। কিন্তু আজকে যদি বাংলায় মমতা ব্যানার্জি বিরোধী থাকতেন, আপনি ভাবতে পারতেন বাংলার কি অবস্থা হতো? যে রিজওয়ানুরের যে ঘটনা ঘটেছিল, দুঃখজনক, একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, তাতে বাংলা অচল করে দিয়েছিল। আর এই যে অভাগার কাণ্ড হলো যেটা, তাতে কি হলো? ওই লাফালাফি হলো, অরাজনৈতিক আন্দোলন, অশ্বডিম্ব প্রসব হলো, সব ধামাচাপা পড়ে গেল এবং ধামাচাপা পড়ে যাবেও। আমি তোমাদের চ্যানেলে বারবার বলেছি, আবার রিপিট করছি, ওই নো ওয়ান কিল জেসিকা, অভাগাকেও নো ওয়ান কিল অভাগা, এটাও হবে। এবং এখানে বিরোধী রাজনীতির যে শূন্যতাটা রয়েছে সেটা তো দেখতে হবে। একা শুভেন্দু বাবু ব্যক্তি হিসাবে কতটা কি করবেন জানি না, যেটা ওনার দল বলবে। ওনার এত বড় একটা মানে জাতীয় রাজনৈতিক দল, তারা সিদ্ধান্ত নেবেন। এখানে আমি তো ওনার না দলের কেউ, আর না আমি রাজনৈতিক ব্যক্তি। তো উনি একমাত্র এখন অব্দি চেষ্টা করেছেন, এখনো করছেন ওনার যা সামর্থ্য আছে তার মধ্যে দিয়ে। কিন্তু বিরোধী দলগুলো কিন্তু মানে মোটামুটি একদমই হাত গুটিয়ে বসে আছে। কেন বসে আছে সেই দলগুলো তারা নিজেরাই বুঝতে পারবেন। বিরোধী দলের যে সব থেকে একটা, যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায়, যে কোনো রাষ্ট্রে বা যে কোনো রাজ্যে সব থেকে বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো, এবং তারা কিন্তু একদমই হাত গুটিয়ে বসে আছে, কিছুই তো হচ্ছে না। সেই নবান্ন অভিযানের মতো একটা ব্যাপার হলো, তারপর সবকিছু ঠান্ডা মেরে গেল। তো বিরোধীদের কোন রকম বিরোধ দেখছি না। এটা যদি মমতা ব্যানার্জি হতো, বাংলা অচল করে দিতেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। শুভেন্দু বাবুকে ওনার দল রাজ্য সভাপতি বানাবেন কি না বানাবেন সেটা তো ওনার দল বলতে পারে, আমার এখানে বলার কোনো অধিকার নেই। তবে হ্যাঁ,
একমাত্র যদি বিরোধী রাজনীতি এখনো করছেন, যেটা দেখা যাচ্ছে, সেটা শুভেন্দুবাবুই করছেন। এটা দ্বিধার অবকাশ নেই বলতে।